এডিবি আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরান সীমান্তে মার্কিন নজরদারি বিমানের মহড়া, উত্তেজনা। ইরানে অতর্কিত হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ বাধাতে আলোচনা ভেস্তে দিতে চায় ইসরায়েল, অভিযোগ ইরানের। রুশ ড্রোন হামলায় বাবা ও ৩ সন্তান নিহত, গর্ভবতী মা আহত। গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়লে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি রাশিয়ার। কানাগায় বন্দুকধারীর অতর্কিত হামলা, নিহত ১০। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। ইরান সীমান্তে মার্কিন নজরদারি বিমানের মহড়া, উত্তেজনা। মধ্যপ্রাচ্যের আকাশসীমায় আবারও মুখোমুখি ইরান যুক্তরাষ্ট্র। রাশিয়ার সংবাদ সংস্থা নোভোস্তির বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটি থেকে দুটি অত্যাধুনিক নজরদারি বিমান উড্ডয়ন করে ইরানি আকাশসীমার খুব কাছাকাছি এলাকায় অবস্থান নিয়েছে। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী মার্কিন নৌবাহিনীর একটি P-8A পসেইডন রিকনেসেন্স বিমান বাহরাইন থেকে উড্ডয়ন করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ওপর চক্কর দিচ্ছে। গত কয়েকদিনের মধ্যে এটি এই ধরনের দ্বিতীয় মিশন বলে জানা গেছে। একই সময়ে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে উড্ডয়ন করা নর্থরপ গ্রুমম্যান কোম্পানির তৈরি একটি MQ-4C ট্রাইটন ড্রোন ওমান উপসাগরে ইরানের সীমান্তের কাছাকাছি এলাকায় দীর্ঘক্ষণ অবস্থান করে নজরদারি চালিয়েছে। বর্তমান প্রেক্ষাপটে এই ঘটনাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। বিশেষ করে জানুয়ারির শেষ দিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যখন ইরানের উপকূলে ভেনেজুয়েলার চেয়েও শক্তিশালী নৌবহর মোতায়েনের ঘোষণা দিয়েছেন, তারপর থেকে এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়েছে। যদিও এই সাম্প্রতিক বিমান মহড়া নিয়ে ওয়াশিংটন বা তেহরানের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে হরমুজ প্রণালীর মতো স্পর্শকাতর জলপথে মার্কিন সামরিক বাহিনীর এই ঘন ঘন বিচরণে ওই এলাকায় যুদ্ধের আবহ তৈরি হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। ইরানে অতর্কিত হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হচ্ছে। মার্কিন প্রশাসন ইরানের উপকূলের কাছে দ্বিতীয় পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী মোতায়েনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে। বর্তমানে ওই অঞ্চলে অবস্থানরত USS আব্রাহাম লিঙ্কনের সঙ্গে খুব শীঘ্রই যোগ দিতে পারে USS জর্জ H.W. বুশ। পেন্টাগন জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের সবুজ সংকেত পাওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই এই বিশাল রণতরীটি গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করতে সক্ষম। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, এই দ্বৈত রণতরীর অবস্থান মূলত একটি শ্যাডো স্ট্রাইকের পূর্বাভাস। প্রথাগত যুদ্ধের বদলে এই কৌশলে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে শত্রু দেশের প্রতিরক্ষা ব্যবস্থা গুড়িয়ে দেওয়া হয়। অত্যাধুনিক স্টিলথ প্রযুক্তি এবং ইলেকট্রনিক যুদ্ধের সমন্বয়ে পরিচালিত এই অভিযানে ইরান টেরই পাবে না কখন তাদের সামরিক সক্ষমতা পঙ্গু হয়ে গেছে। সাধারণত বড় ধরনের কোনো যুদ্ধের পরিকল্পনা থাকলেই কেবল মার্কিন নৌবাহিনী একই অঞ্চলে দুটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন করে থাকে। এই সম্ভাব্য অভিযানের অগ্রভাগে থাকবে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান F-35C লাইটনিং 2। বর্তমানে USS আব্রাহাম লিঙ্কনে মোতায়েন থাকা এই বিমানগুলো রাডারের চোখ ফাঁকি দিয়ে ইরানের আকাশসীমায় গভীর অনুপ্রবেশ করতে সক্ষম। এমনকি ইরানের অত্যন্ত শক্তিশালী বলে পরিচিত বাভার 373 রাডার সিস্টেমকেও এই যুদ্ধবিমানগুলো অনায়াসেই বোকা বানাতে পারে। কোনো ধরনের সংকেত না দিয়ে এগুলো গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র ঘাঁটি বা কমান্ড সেন্টারে নিখুঁত আঘাত হানতে পারে। আকাশপথে হামলার আগে ডিজিটাল যুদ্ধের মাধ্যমে ইরানকে কার্যত অন্ধ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে মার্কিন বাহিনীর। বিমানবাহী রণতরী থেকে উড্ডয়ন করা EA-18G গ্রাউলার যুদ্ধবিমানগুলো ইরানি রাডার নেটওয়ার্কের ওপর শক্তিশালী ইলেকট্রনিক জ্যামিং পরিচালনা করবে। এর ফলে একটি ডিজিটাল কুয়াশা তৈরি হবে, যা ইরানি সারফেস টু এয়ার মিসাইল অপারেটরদের লক্ষ্যবস্তু শনাক্ত করতে বাধা দেবে এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেবে। সমুদ্রের উপরিভাগে যখন রণতরীগুলো দাপিয়ে বেড়াবে, ঠিক তখন সমুদ্রের গভীরে নিঃশব্দে অবস্থান করবে ওহিও ক্লাসের গাইডেড মিসাইল সাবমেরিন। প্রতিটি সাবমেরিনে 154টি করে টমাহক ক্রুজ মিসাইল বহনের সক্ষমতা রয়েছে। পানির নিচ থেকে ছোড়া এই ক্ষেপণাস্ত্রগুলো কোনো ধরনের আগাম সতর্কবার্তা ছাড়াই ইরানের শত শত মাইল ভেতরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এই সাবমেরিনগুলোর উপস্থিতি ইরানের জন্য একটি বড় ধরনের মনস্তাত্ত্বিক চাপ হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের এই রণকৌশলে আরও একটি বড় হাতিয়ার হতে যাচ্ছে JASS
JEMER অর্থাৎ জয়েন্ট এয়ার টু সারফেস স্ট্যান্ড অফ মিসাইল। মিত্র দেশগুলো যেখানে স্টর্ম শ্যাডোর উপর নির্ভর করে, সেখানে মার্কিন বিমান বাহিনী এই অত্যাধুনিক স্টিলথ ক্রুজ মিসাইল ব্যবহার করবে। মার্কিন বোমারু বিমানগুলো ইরানের আকাশসীমার অনেক বাইরে নিরাপদ দূরত্বে থেকে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারবে। এটি মাটির নিচের শক্তিশালী বাংকার বা পারমাণবিক অবকাঠামো ধ্বংস করার জন্য বিশেষভাবে কার্যকর। তবে এই বিপুল সামরিক শক্তি প্রদর্শন কি কেবলমাত্র যুদ্ধের জন্য, নাকি কূটনীতির কোনো অংশ, তা নিয়ে জল্পনা চলছে। প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে এই সামরিক তৎপরতা মূলত ইরানকে আলোচনার টেবিলে বাধ্য করার একটি কৌশল। কিন্তু দুই রণতরীর উপস্থিতি স্পষ্ট বার্তা দিচ্ছে, কূটনীতিক আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র মুহূর্তের মধ্যেই ইরানের সামরিক অবকাঠামোতে বিধ্বংসী আঘাত হানতে দ্বিধা করবে না। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। যুদ্ধ বাধাতে আলোচনা ভেস্তে দিতে চায় ইসরায়েল, অভিযোগ ইরানের। মধ্যপ্রাচ্যে শান্তি ফিরতে শুরু করতেই আবার অশান্তির ছায়া দেখা দিচ্ছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনা ভণ্ডুল করার চেষ্টা করছে ইসরায়েল, এমন অভিযোগ তুলেছে তেহরান। ইরানের দাবি, আলোচনার পথ বন্ধ করে দিয়ে গোটা অঞ্চলকে অস্থিতিশীল করাই ইসরায়েলের মূল লক্ষ্য। কাতারের দোহা সফরে আল জাজিরা আরবিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ অভিযোগ করেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। তিনি বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা এখন খুবই সংবেদনশীল পর্যায়ে আছে। ঠিক এই সময়েই ইসরায়েল নানা অজুহাত তৈরি করে আলোচনাকে ব্যাহত করার চেষ্টা করছে। লারিজানি স্পষ্ট করে জানান, ইরান শুধু যুক্তরাষ্ট্রের সঙ্গেই আলোচনা করছে, ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের কথা হচ্ছে না। কিন্তু তারপরেও ইসরায়েল জোর করে এই প্রক্রিয়ায় ঢুকে পড়ছে এবং আলোচনা নষ্ট করার চেষ্টা চালাচ্ছে। ইরানের এই শীর্ষ কর্মকর্তা আরও বলেন, ইসরায়েলের উদ্দেশ্য শুধু ইরানকে ঘিরে নয়, তারা কাতার, সৌদি আরব ও তুরস্ককেও ঝুঁকির মুখে ফেলছে। এর আগেও কাতারের রাজধানীতে হামলার ঘটনা ঘটেছে, যা গোটা অঞ্চলের জন্য উদ্বেগজনক। ইরানের অভিযোগ, গত বছরের জুনে ইসরায়েল যখন ইরানে হামলা চালায়, তখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একাধিক দফা আলোচনা চলছিল। সেই হামলার কারণে আলোচনার পথ কার্যত বন্ধ হয়ে যায়। ইরানের অভিযোগ, গত বছরের জুনে ইসরায়েল যখন ইরানে হামলা চালায়, তখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একাধিক দফা আলোচনা চলছিল। সেই হামলার কারণে আলোচনার পথ কার্যত বন্ধ হয়ে যায়। তবে তিনি স্পষ্ট করে বলেন, এই আলোচনা শুধু ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে। ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করার বিষয় আলোচনায় নেই, কারণ এসব ইরানের জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত এবং শান্তিপূর্ণ কাজে, যেমন ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়। ইরানের মতে, যদি ইসরায়েল এভাবে পরিস্থিতি ঘোলাটে করে, তাহলে শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্যই নতুন করে অস্থিরতার দিকে চলে যাবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। রুশ ড্রোন হামলায় বাবা ও ৩ সন্তান নিহত, গর্ভবতী মা আহত। ইউক্রেনের ওপর রাশিয়ার সর্বশেষ হামলায় ৩ শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে একই পরিবারের ৪ জন নিহতের ঘটনা ঘটেছে। বুধবার ১১ ফেব্রুয়ারি ইউক্রেনীয় এক নেতা বলেছেন, মঙ্গলবার গভীর রাতে ইউক্রেনের উত্তর-পূর্ব খার্কিভ অঞ্চলের বোগোধুকিভ শহরে রাশিয়ার ড্রোন হামলা চালিয়ে এতে বাবা ও ৩ সন্তান নিহত এবং শিশুদের গর্ভবতী মা আহত হন। খার্কিভ আঞ্চলিক প্রসিকিউটরের অফিস জানিয়েছে, ওই ড্রোন হামলায় বাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং ধ্বংসাবশেষের নিচে পরিবারটি আটকা পড়ে। এতে ২ বছর বয়সী যমজ ছেলে, তাদের ১ বছর বয়সী বোন এবং তাদের বাবা ৩৪ বছর নিহত হন। প্রসিকিউটররা জানিয়েছেন, ৩৫ সপ্তাহের গর্ভবতী এক নারীকে উদ্ধারকারী দল ধ্বংসাবশেষ থেকে জীবিত উদ্ধার করে। তিনি বিস্ফোরণে আহত হন। মস্তিষ্কে আঘাতসহ তার শ্রবণ শক্তি হ্রাস পেয়েছে বলে জানানো হয়। ইউক্রেনের ইমার্জেন্সি সার্ভিসেস কর্তৃক প্রকাশিত ছবিতে দেখা যায়, ফায়ার সার্ভিসের কর্মীরা একটি ধ্বংসপ্রাপ্ত বাড়ির আগুন নেভানোর চেষ্টা করছেন, আর ওই বাড়িটির ভাঙা ছাদের বিম দিয়ে ধোঁয়া উঠছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়লে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি রাশিয়ার। পশ্চিমা দেশগুলো গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়ালে প্রয়োজনে পাল্টা সামরিক পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। বুধবার রুশ আইন প্রণেতাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে ল্যাভরভ বলেন, গ্রিনল্যান্ডে যদি সামরিকীকরণ করা হয় এবং রাশিয়ার বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক সামরিক সক্ষমতা তৈরি করা হয়, তাহলে আমরা পাল্টা ব্যবস্থা নেব, যার মধ্যে সামরিক প্রযুক্তিগত ব্যবস্থাও থাকবে। সম্প্রতি ইউরোপের কয়েকটি দেশ
গ্রিনল্যান্ডে ছোট ছোট সেনাদল পাঠিয়েছে। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বেশ কয়েকবার জানান তিনি আর্কটিক দ্বীপটি যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত করতে চান। প্রায় ৫৭,০০০ মানুষের বসবাস গ্রিনল্যান্ডে। এটি ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল। গত মাসে ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের হুমকি থেকে সরে আসেন। তিনি জানান ন্যাটোর প্রধান মার্ক রুটের সাথে একটি ফ্রেমওয়ার্ক চুক্তিতে পৌঁছেছেন, যার মাধ্যমে সেখানে যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়ানো হবে। এর আগে ট্রাম্প সতর্ক করে বলেছিলেন যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ না নিলে রাশিয়া বা চীন তা নিয়ন্ত্রণে নিতে পারে। ল্যাভরভ বলেন যুক্তরাষ্ট্র ডেনমার্ক ও গ্রিনল্যান্ডকে নিজেদের মধ্যে বিষয়টি মীমাংসা করতে হবে। ডেনমার্ক গ্রিনল্যান্ডের বাসিন্দাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বিবেচনা করে বলেও অভিযোগ করেন তিনি। অন্যদিকে গ্রিনল্যান্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে ওয়াশিংটনের সাথে কোনো আলোচনাতেই তাদের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে কোনো আপোষ হবে না। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। কানাডায় বন্দুকধারীর অতর্কিত হামলায় নিহত ১০ জন। কানাডার পশ্চিমাঞ্চলীয় রাজ্য ব্রিটিশ কোলাম্বিয়ার একটি হাইস্কুল ও আবাসনে অতর্কিত বন্দুক হামলার ঘটনা ঘটেছে। দেশটির পুলিশ জানিয়েছে এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারীও আছে। এছাড়া ওই বন্দুক হামলায় আহত হয়েছেন অনেকে। খবর বিবিসি ও আল জাজিরার। প্রতিবেদনে বলা হয় গতকাল স্থানীয় সময় দুপুর ১:২০ এই হামলার ঘটনা ঘটেছে। কানাডার আইন শৃঙ্খলা বাহিনীর রয়্যাল ক্যানেডিয়ান মাউন্টেড পুলিশ RCMP জানিয়েছে ওই হাইস্কুলটির নাম টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুল। এদিকে পুলিশের বরাত দিয়ে দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম CBC জানিয়েছে হাইস্কুলে ৬ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও একজন মারা গেছেন। এছাড়া এক বাড়িতে আরও ২ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশের ধারণা এই ঘটনার সঙ্গেও বন্দুক হামলার সম্পর্ক রয়েছে। হামলাকারী নিজেই নিজেকে শেষ করে দিয়েছেন বলে ধারণা করছে পুলিশ। RCMPর এক বিবৃতিতে বলা হয়েছে গুরুতর আহত ২ জনকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এছাড়া আনুমানিক ২৫ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে, তবে তাদের অবস্থা গুরুতর নয়। বিবৃতিতে আরও বলা হয়েছে অবশিষ্ট সকল শিক্ষার্থী ও স্টাফকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত করছে।